মানে আমি বুঝছি যে রাস্তায় থাকার কষ্টটা কতটা যন্ত্রণার, কতটা কষ্টের। যারা ফ্যামিলি ভাবে থাকে তারা কখনোই বুঝবো না যে এই জগতের, মানে এই জগৎটা নিয়ে তারা তো এতটুকুই ভাবে যে ওরা সবসময় নেশা করে, চুরি করে, কিন্তু এর ভিতরে যে কি চলে, যারা থাকে এই জায়গায় তারাই হইতে পারবে। যে কেন রাস্তার ছেলেরে বিয়ে করলাম, ওরে কিসের জন্য নিয়ে আসছো, ওর পরিচয় নেই, জন্মের পরিচয় নেই, রাস্তায় বড় হয়েছে, মানে একটা মা যা বলতে পারে এরকম অনেক কথা বললো। তারপরে আমার অনেকটা জিদ লাগলো যে এরকম ভাবে 2টা দিন ধরে অপমান করতেছে, থাকবো না, স্টেশনেই যাবো গা। তারপরে আমি বললাম চলো চলে যাবো। পরে মাই গেছে ও একলা জায়গা তো ওই যাবি না। আমি বলছি তুমি আমার আটকে রাখতে পারবা না, তো কতদিন রাখবা। তা আমার মাই মানে এক প্রকার আমার মায় ওরে মানে আমারে মারতে আসতেছে। পরে আমি বললাম তুমি মারলেও আমি যাবো গা, থাকবো না। তো আমার মায় ওরে মানে এক প্রকার ওরে ঘর থেকে বের করে দিতেছে যে তুমি চলে যাও। পড়তে গেলাম আমার বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে আমার শাশুড়ি যে নানা রকম নানা কথা, যাক উনি মহিলা মানুষ করতে পারে স্বাভাবিক, যেহেতু বড় গুরুজন, এটি কিচ্ছু করার নাই, কপালে যা আছে তাই। পরে ওগো বাড়িতে গেলাম, ওই 9 মাসের সময় আমার বাড়িতে আসছে। পরে বাবু আমাদের নামি চিনি হয়েছে। নতুন অবস্থা একটা লোকেরা যেরকম করে বিয়ের পরে আমারও সেরকমটাই করছে। না না, মিথ্যা কথা বলতেছে, এরকম কিছু হয় নাই। আমি বলি আপনারে, আমি গেছিলাম মানে ভিডিওটা আমার মা দেখবে, বকাবকি করবেন জানি। তো উনি তো আমার ফোনই ধরে না, তাও মাঝে মাঝে যদি নং নাম্বারে বেশি একটা ফোন দিই তাহলে ধরে। তো আমি গেছি আমার বাড়িতে, যে যা বললাম যে মা আমি তো বিয়ে করছি, তোমরা তো জানোই, তো এতদিন মানো না। তো আমার মায়ের মনে হয়েছিল আমি একলাই গেছি। তো আমার মায়ের একলা ভাইবা মানে খুশি হয়েছিল। পরে দেখে যে ও আমার সাথে, মানে আমার মা তখন মুখটা অনেক অন্ধকার করে ফেলে। তারপরে আমি জিজ্ঞেস করলাম কি কিছু হয়েছে, কয় না। পরে ঘরে গেছি, ঘরে যাওয়ার পরেই মনে করেন যে শুরু হয়ে গেল। আমার মায়া আমার বললো আচ্ছা ঠিক আছে যাও, আর কখনো এই বাড়িতে আসবে না, কেউ মারা গেলেও দেখতে আসবে না। আমি কিছু আচ্ছা। তো পরে আমরা অর্ধেক রাস্তায় এসে চিন্তা করলাম যে এখন তো রাত হয়ে যেতেছে, কই যাম। পরে আল্লাহ বলতেছে যে ওর বাড়িতে যাব। ওর বাড়িতে যাইব। পরে আমি বললাম তোমার বাড়িতে এই বিষয়টা নিয়ে যদি আরো সমস্যা হইব, তো তোমার বাড়িতে যাওয়ার পরে তো মানে মাত্র একটা চাপের তুইটা আসলাম, আর একটা চাপ কেমনে সামলাম, আসো দেখা যাক কি হয়। পরে গেছি, যাওয়ার পরে মানে আমার শ্বশুর একটু খুশি হয়, কিন্তু ওর বড় ভাইয়ের ভাবিরা মানে কথা বলতেছিল না, মানে কিছু জিজ্ঞেস করতেছিল না। তো খুব নার্ভাস লাগতেছিল নিজের কাছেই। তো আমার শ্বশুরে যতটুকু কথা বলার বলছে, তো আমার শ্বশুরই তো আমার ভাসুরের উপরে খায়, তাহলে আমার শ্বশুরের আমাদের কিভাবে দেখতে পারে। তারপরে আল্লাহ আমার শ্বশুরে আমি ভালো মন্দ জিজ্ঞেস করি, কিন্তু আমার সাথে কথা বলে না ততটা। পরে আল্লাহ মানে রাতটা পার করছি, সকালবেলায় মনে করেন যে অনেক রকমের কথাবার্তা হইতেছে। পরে বললাম এনেও থাকবো না, চলো যাই। মানে সকাল 1টা বাজেই যাইতেছিল, আমাদের খাবারের কোনো মানে বুঝেই যায় একটা ফ্যামিলিতে মানে সমস্যা হলে কি কি হয়। তারপর বললাম চলো চলে যাবো। পরে আল্লাহ বললাম চলো চলে যাবো, কিন্তু আমাদের কাছে 1 টাকারও গাড়ি ভাড়া ছিল না। পরে আমি ওরে বললাম যে গাড়ি ভাড়া ছাড়া। পরে আমার শ্বশুরে মানে 40টা টাকা বের করে দিয়ে বলে আমার কাছে আর নাই, এটা দিয়ে যতটুকু যেতে পারো। না তো আমরা অনেকখানি হাইটে হাইটে আইসা তারপরে একটা গাড়িওয়ালা মানে একটা অটোওয়ালা ভাইয়াকে বলি ভাই আমাদের কাছে টাকা নেই, কিছু করার তো নেই আমাদের, যে আমার মানে মানে পা অনেক ব্যথা হয়ে যাইতেছিল। তো আমি বললাম ভাইয়া টাকা নেই, যদি আমাদের একটু স্টেশনে নিয়ে যান, আমাদের কাছে 40টা টাকা আছে। বললো যে আচ্ছা ওঠো। পরে স্টেশন আইসা পরে ট্রেন ধরে আসে, বললাম ট্রেনে টিটি ভাড়া ছিল। পরে বললাম যে ভাড়া নাই, কি করবো, কিছু করার নেই তো। পরে কমলাপুরে এসে আমি এই জায়গায় অনেক কষ্ট করছি ভাইয়া, দিনের পর দিন না খায়া থাকছি, অনেক কষ্ট করছি। এই যে সারাদিন নিজেরা না খায়া হইলেও চিন্তা করি যে বাচ্চাটা মানে দিন শেষে রাতে হলেও একটু খাওয়াতে হবে না, যত যে আমার বাচ্চাটা এখন খাওয়া শিখছে।